আরে আরে, ঘুম কোথায়? এরা তো ধুমধাম করে খাওয়া দাওয়া করছে। আমার যে একটা খটকা লাগছে। সে কি গো গোপাল দাদু, খটকাটা আবার কি? সেটার জন্য যে তোদের একটু নজরদারি করতে হবে। ওই দেখো দাদু, একজন আবার খাবার কোথাও সাবার করে। কিন্তু উৎসব, তবে শুয়ে পড়লে কিন্তু হবে না, কেননা শুয়েই যে খাওয়াটা একেবারে ফসকে যাবে। তবে শুধু কি খানা পিনা, নাচ গানাও খুব হবে বলে মনে হচ্ছে। আমি তো সেই জন্যই এখন থেকে শুরু করে দিয়েছি মহারাজ। তাই 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 মহারাজের শ্বশুর বাড়ি যাই, সেখানেতে ভারী মজা, যত খুশি খাই। আহা, কোনো চিন্তা নেই গোপাল, আমি বিশেষ হজমি পাচন বানিয়ে রেখেছি। যত খুশি খাও আর পেটের গন্ডগোলের কথা ভুলে যাও। আর দিলে একটু সব দিক যাতে সামলানো যায় তেমন ব্যবস্থা করে দিন রাজবৈদ্য। মানে খাওয়া থেকে ঘুম কোনোটাতেই যেন সমস্যা না হয়। বেশ বেশ, তাহলে না হয় ওই ঘুম থেকে খাওয়া আর আশা থেকে যাওয়া, এই সব সমস্যারই আলাদা আলাদা বড়ির ব্যবস্থা করে দেব। বুড়ি হোক আর বড়া, যা আছে সব জড়ো করে ফেলো। হাতে তো আর সময়ও বেশি নেই। কাল বাদে পরশু মহারানী তার বাপের বাড়ি থেকে বধূর সাজে কৃষ্ণনগরে আসবে, সেই ঠিক যেমন এসেছিল 25 বছর আগে। আর আপনিও তবে ওই সেজে বসে থাকবেন বরের সাথে, বেশ হাসি হাসি মুখ করে। আমাকে আর সাজাতে হবে না। আরে নাও নাও, সবাই তৈরি হয়ে নাও। আরে মহারানীকে আনতে যেতে হবে যে। এই ব্যাপারটা গোপালের ওপরই ছেড়ে দিন মহারাজ। ওই না হয় কয়েকজনকে নিয়ে মহারানীকে সসম্মানে নিয়ে আসবে, আমি না হয় এদিকের সব আয়োজন সামলাবো। আমি না দেখলে এদিকে তো একেবারে সব ঘেঁটে ঘ হয়ে যাবে। হ্যাঁ, এদিকের আয়োজন তদারকি করার জন্য তো কাউকে না কাউকে তো লাগবে। বেশ, তবে গোপাল তুমি না হয় ওদিকটা সামলেছো। যেমন বলবেন মহারাজ, কিন্তু ব্যাপারটার মধ্যে আমি যেন কেমন একটা গন্ধ পাচ্ছি। না না, মন্ত্রী মশাই নিজে কেন আমাকে পাঠানোর ব্যাপারে তদবির করলেন? এবার তো তাহলে একটু ভেবে দেখতেই হচ্ছে। আমার কি এমন মহারানীর মতো কপাল হবে যে পালকিতে চেপে বাপের বাড়ি থেকে স্বামী ঘরে ফিরবো? আমাকে এখানে থেকে সারা জীবন পড়ে পড়ে কপাল ঠুকে মরতে হবে। সে যা করতে হবে করো, তবে আমার জামা কাপড় জুতো সব একটু গুছিয়ে দেবে। বয়ে গেছে আমার গুছোতে। যাবে নিজে ফুর্তি করে মহারানীকে পালকিতে চাপিয়ে কৃষ্ণনগরে আনতে, আর তার জন্য আমাকে সব গুছিয়ে দিতে হবে। আরে বাবা, একটু সাজিয়ে গুছিয়ে না দিলে মহারানীর বাড়িতে তোমার বরের মান সম্মান থাকবে গিন্নি? বলি থাকলো না চুরি হয়ে গেল, তাতে আমার ভারী বয়েই গেল। নিজের যা যা লাগবে নিজে বুঝে নেবে, আমি তার জন্য অমন ব্যাগ আর খাটতে পারবো না। হ্যাঁ না না দাদু, এটা কিন্তু একেবারে ঠিক কথা। তুমি দিদাকে কারণে অকারণে খুব খাটাও। তুমি কিচ্ছু চিন্তা করো না দিদা, আমি তোমার পাশে আছি। তোমার খাটনি আমি মুখ বুঝে মেনে নেব না। চলছে না, চলবে না, দিদাকে বেগার খাটানো চলছে না, চলবে না। এই ব্যাপার কি বলতো? আজ তোরা এরকম উল্টো শুনে কথা বলছিস যে? এই ব্যাপারটা কি? তোদের পেট গরম হলো নাকি মাথা গরম? সব সময় দাদু দাদু করলে হবে? দিদাকেও তো মাঝে মাঝে দেখতে হবে নাকি? যদিও আসলে মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু আদায় করার জন্য ওরা উল্টো প্যাঁচ কষছে। এই কি হলো? সবাই যে একেবারে মুখে কুলু পাটি। কি আর বলবো, রাজবাড়িতে কত হইচই হচ্ছে। দাদুর কি আর আমাদের কথা মনে পড়ছে? দিদাই আনন্দ করছে, আমাদের বুঝি একটু হাসি মজা খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না? তাই আমরাও ঠিক করেছি, দাদু যদি আমাদের কথা না ভাবে তবে আমরাও তোমার কাছেই থাকবো। তোমার কথাই ভাববো দিদা। যা ভেবেছি ঠিক তাই। যেমন দাদু, তার নাতি নাতনিও তো তেমনি হবে। উল্টো প্যাচ মেরে ঠিক আদায় করে নেবে। কি হলো? যে দেখছো ওরা দিদা দিদা করছে, অমনি তুমি মনে মনে বীর বীর করতে শুরু করে দিলে। আর সহ্য হচ্ছে না বুঝি? না তেমন কিছু না, তবে ভাবছিলাম ওই মহারানীকে নিয়ে আসতে কচি কাচাদেরও সঙ্গে করে নিয়ে যাবো। তবে ওরা না চাইলে আর কি করবো, ওদের ছাড়াই যাবো। আরে আমরা কি যাবো না বলেছি একবারও? তুমি তো সব মনে মনেই বানিয়ে নিলে। আমি তো যাওয়ার জন্য একেবারে এক পায়ে খাড়া, তুমি বললেই লাফাতে লাফাতে চলে যাবো। এই তো এবারে পথে এসো। তোমরা যে কি চাইছো সেটা কি আমি বুঝিনি ভেবেছো? তবে জলা জঙ্গল খানাখন্দ পেরিয়ে ক্রস ক্রস পথ পেরোতে যে খুব কষ্ট হবে, সেটা কি করে সামলাবি ভেবে দেখেছিস? কি বলি? জলা জঙ্গল? আরে এটা তো আমার মাথায় ছিল না। ঠিক বলছিস তো, মহারানীর বাড়ি যেতে আসতে গেলে তো পটাশপুরের জঙ্গল পেরোতে হবে। ওই জঙ্গলেই তো দস্যু সর্দারের নিরাগ দাদু। ওরে বাবা, আমার তো এখন থেকেই পেটটা কেমন গুড়গুড় করছে। তুই যেন দিনে দিনে কেমন ভীতু হয়ে যাচ্ছিস। দাদু যখন সঙ্গে আছে তখন আবার বিপদ আপদের কি ভয়? দাদু একাই সব সামলে দেবে। না না, এবার যেন আমি একটু বুঝতে পারছি মন্ত্রী নিজে না গিয়ে আমাকে কেন এগিয়ে দিল। তার মানে আমাকে চোখ কান খোলা রাখতে হবে। বলি তবে আর তোদের গিয়ে কাজ নেই, তোরা বরং আমার কাছে থেকে যা। ও, আর আমার জন্য বুঝি তোমার চিন্তা হয় না গিন্নি? না না, একদম চিন্তা করো না তো দিদা। দাদুকে আমরা একা ছাড়বই না, আমরা সবাই মিলে দাদুর সঙ্গেই থাকবো। বেশ, তাহলে চল দেখা যাক কোথায় কখন কি হয়। পাক্কা
খবর আছে রাজবাড়ি থেকে রাজার লোকজন দল বেঁধে আসছে মহারানীকে ওর প্রাসাদ থেকে নিয়ে যাবে বলে। তাহলে আমাদের কি করতে হবে সর্দার? আমরা কি ওদের নজরে নজরে রাখবো আসা যাওয়ার পথে? হ্যাঁ, তোর বোকা, শুধু নজর রাখলে আমাদের ট্যাঙ্ক ভরবে কি করে? আমাদের তো এই তালে মোটা মাল করে গিয়ে ফেলতে হবে। তাহলে ওরা যখন এই পথ দিয়ে ফিরবে তখনই না হয় ওই ঝাঁপিয়ে পড়ে চটপাট করে লুটপাট চালাবো, কি বলো সর্দার? আর তারপরে মহারাজের লেঠেল বাহিনীর হাতে কচু কাটা হবো। এই রে, এইটা তো মাথায় ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যাক, আমি ততক্ষণ আমার মতো করে ঘটি সাজাই। কি গো গোপাল দাদু, সব ছেড়ে তুমি এবার এই পান নিয়ে বসে কেন? না মানে ওদের কাছে পান পাতাও ছিল আর মশলাও ছিল, ওরা কি খবর নিয়ে এলে সেটা ঝটপট তুলে ফেল দেখি। বাইরের দিকে একটা ছোপে বেশ কয়েকজনকে না হাত মুখ বেঁধে ফেলে রাখা আছে, আর যে লেঠেলটা খাবার নিয়ে গেল সে ওদের পাহারা দিচ্ছে। কিন্তু এসব কি হচ্ছে গোপাল দাদু? মনে হচ্ছে ভেতরে ভেতরে বেশ কিছু একটা ঘট পাচ্ছে। আমরা তো আবার আড়ি পেতে এটাও শুনলাম যে একজন লেঠেল বলছে যা পাবো মন্ত্রীমশাইয়ের সঙ্গে আধা আধি ভাগ করে নিতে হবে। তার মানে যেটা ভাবছিলাম সেটা